ডুব সিনেমায় আপনি ইরফান খানের সঙ্গে কাজ করেছেন। সে খুব ক্যাজুয়াল ভাবে খাচ্ছে তা বলে আচ্ছা তোমরা রেডি হইছো না, ওকে চলো আমরা শুরু করি। আপনি তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথেও কাজ করেছেন। আমি যদি ওই লাইফ থেকে আমার লাইফটা অন্যভাবে নিয়ে যাই তাহলে আমি এই ক্যারেক্টারগুলি কখনো প্লে করতে পারবো না। তারেক মাসুদের সাথে কাজ করেছেন। সেই মুহূর্তে সেই ঘটনাটা যেটা আমরা ঘটাতে চেয়েছিলাম সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে তারেক মাসুদ 3টি পয়েন্টকে খুব গুরুত্ব দিতেন। টাইমলেস হওয়ার একটা ব্যাপার, যে আমরা আসলে যে গল্পগুলি মানে থেকে যাবে। দর্শক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৃশ্যশিল্পী, ভিন্ন মাত্রার ভিন্ন ধারার ইমেজ মেকার, আমাদের দৃশ্য মাধ্যমের জনপ্রিয় মুখ শেখ রাজিবুল ইসলাম আমাদের আজকের অতিথি। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আর্কিটেকচার থেকে সিনেমাটোগ্রাফি, এই জার্নিটার বিষয়ে জানতে চাচ্ছি শুরুতেই। আর্কিটেকচার আমার যেটা মনে হয় আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট ছিল, এখনও আছে। তো এখান থেকে আসলে আমি সিনেমাটোগ্রাফিতে আসছি, এটা একটা লম্বা একটা গল্প। আমি ফটোগ্রাফি করতাম, আমি যখন বইটা পড়তাম তখন থেকেই। ফটোগ্রাফির সুবাদেই যেটা হয়েছিল, আমার একটা বিদেশি একটা কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছিল, এবং ওদেরকে নিয়ে যখন আমি শিপইয়ার্ডের একটা ডকুমেন্টারি বানাতে এসেছিলো ওরা স্পেন থেকে, ওদেরকে নিয়ে যখন আমি গেলাম ওখানে, তো যেটা হচ্ছে ওখানে তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো কোনো ফরেন কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তো ওরা খুবই হতাশ হয়েছিল এবং তারপরে বললো যে আমরা এখন কী করব। তখন ওর মধ্যে একজন ক্যামেরাম্যান ছিলেন, তো সে বললো যে তুমি তো ফটোগ্রাফি করো, তুমি আমাদেরকে কিছু ফুটেজ নিয়ে আসতে পারবে কিনা। তারপর আমি বললাম ঠিক আছে, তোমাদের জন্য আমি কিছু করতে পারবো। তারপর আমি যেতাম এবং আমাকে অনেক কিছু টেপ আপ করে দেওয়া হচ্ছে, এগুলি ধরবা না, খালি রোল বাটনটা বলছে এটা রোল দিলে হবে 10 সেকেন্ড করে যে কোনো ফুটেজ। তো আমি আমার ফটোগ্রাফি জ্ঞান দিয়ে সেই জিনিসগুলি আমি ওদের জন্য ক্যাপচার করে নিয়ে আসি, এবং ওরা সন্ধ্যার সময় যখন ফুটেজ দেখলো ওরা খুবই এক্সাইটেড হয়ে যায় এবং বলে যে উই ওয়ান্ট টু কন্টিনিউ। তারপর ওরা 10 দিন ছিল, আমরা ওই ডকুমেন্টারিটা করেছিলাম। তারপরে যে ওখানে যে ক্যামেরাম্যান ছিলেন স্টেফেন, সে আমাকে অনেক বেশি ফেসবুকে বিভিন্নভাবে যে আমাকে বলতো যে তুমি একটু এই জিনিসটা একটু প্রফেশনাল দেখো যে করা যায় কিনা, তোমার একটা ভালো চোখ আছে, তুমি ভালো করবা। তারপর আমি খুব একটা গুরুত্ব দিইনি। তারপরে ওরা আরেকটা প্রজেক্ট নিয়ে আসে, তারপরে স্টেফেন যে আছে ও বলে যে আমি জানি এখন আমার শ্যুট করতে কোনো প্রবলেম নাই, কিন্তু আমি চাই যে তুমি পুরো শ্যুটটা করো। সো আমাকে ক্যামেরাটা ধরিয়ে দেয় এবং আমাকে ফার্স্ট গাইডটা করে যেভাবে শট নিতে হয়। পরবর্তীতে রাশেদ জামান একজন সিনেমাটোগ্রাফার, সে হলিউড থেকে আসে বাংলাদেশে, এবং আমি তারপর আগ্রহ প্রকাশ করি যে আমি আপনার সাথে কাজ করতে চাই। সে বললো যে ঠিক আছে তুমি শুরু করো। তো সেখান থেকে শুরু করা, তার পরবর্তীতে বিবিসিতে কাজ করা, তারপর বিবিসির পর থেকে আসলে আমি নিজে ইন্ডিভিজুয়ালি কাজ করা শুরু করেছি। ডকুমেন্টারি থেকে ফিকশন, এই যাত্রায় আপনার প্রথম কাজ কোনটি ছিল এবং এই কাজের অভিজ্ঞতাটা জানতে চাই। আমার প্রথম কাজ আসলে আমি যখন বিবিসিতে কাজ করি সেটা ছিল বিশ্বাস নামে একটা প্রজেক্ট। সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফি হিসেবে কাজ করেছি। তো আমার সবসময় ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে যারা ইমেজ মেক করতে চায় তাদের একটা বড় ব্যাপার থাকে যে তারা ক্যামেরা দিয়ে গল্প বলতে চায়। তো সেটার একটা সুযোগ আসলে আমি হয়েছে যখন আমি অ্যাসিস্ট করতাম। আমি বিশ্বাসে অ্যাসিস্ট করেছি, তারপর মিশুক মনির ভাই ওনাকে অ্যাসিস্ট করেছিলাম তারেক ভাইয়ের রানওয়ে ছবিতে। তো ওখান থেকে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সিনেমাটোগ্রাফারের সবচেয়ে পাওয়ারফুল জায়গা আসলে তার ক্যামেরার মাধ্যমে গল্প বলতে পারা। যে আমি খুব ভালো বক্তা না, আমি আসলে খুব পাবলিকলি খুব ভালো স্পিচ দিতে পারি না, কিন্তু আমি যেটা মনে হয় যে আমার যে আমি যেগুলো বলতে চাই সেগুলো আসলে আমি ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করতে চাই। সেটাই আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এই জার্নিতে এই স্টোরি টেলিং যেটা ফিকশন যেটা বলা যায় সেটা আসলে ওইভাবেই চলে আসছে। ডকুমেন্টারির কথা যেহেতু বললাম, আরেকটা কথা বলাই লাগে, জানতে চাচ্ছি যেটা জুলাই আন্দোলনে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, আপনি তাদেরকে নিয়েও ডকুমেন্টারি করেছেন। সেই সময় আপনার অভিজ্ঞতা কেমন হয়েছিল? সেই সময়ের অভিজ্ঞতাটা আসলে একটু ভিন্ন রকম।
তো আমার কাছে মনে হচ্ছে কিছু মানুষ দেশের জন্য নিজেদের চোখটা বলা যায় উৎসর্গ করেছে। তো তাদের কাছে যখন আমরা যে ডকুমেন্টারি বানাতে চাই, আমি জিনিসটা খুবই আমার কাছে মনে হচ্ছে যে তারা হারিয়েও আসলে তারা কোনোভাবে এতে না, মানে এতে তারা অনুশোচনা বোধ করছে না, তারা বরঞ্চ হ্যাপি যে তারা দেশের জন্য একটা কিছু করতে পেরেছে। তো ওই মোটিভেশনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আসলে আমরা যত যাই কিছু করি, যেই প্রফেশনে থাকি না কেন, নিজের দেশকে সার্ভ করতে পারার থেকে বড় কিছু তো আর কখনো হয় না আসলে। আর একটু পিছনে চলে যাচ্ছি, যে আপনি বললেন তারেক মাসুদের সাথে কাজ করেছেন আপনি। তারেক মাসুদ আমাদের চলচ্চিত্র জগতে এক অনন্য নাম। তার সাথে কাজের অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? তারেক ভাই আমার দেখা অদ্ভুত একজন ডিরেক্টর, মানে অদ্ভুত। সে যেটা দেখতাম যে যখন রোল ক্যামেরা বলতো, তারেক ভাই এমন একটা মানুষ হয়ে যেত যে আমার মনে হচ্ছে এমন একটা কিছু করতে যাচ্ছি যেটা আসলে খুবই আমাদের ফিল্মের জন্য গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া আসলে পৃথিবীতে অন্য কিছু নেই। এবং সেই মুহূর্তে সেই ঘটনাটা যেটা আমরা ঘটাতে চেয়েছিলাম, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারেক মাসুদ যেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে যে আমাদের দেশীয় গল্প বলা, যেটা আমার কাছে মনে হচ্ছে সবসময় দেশীয় গল্প, দেশীয় মিউজিক, এগুলোকে সে বিশ্ব দরবারে তুলে আনতে যেতেন। আরেকটা যেটা করতেন তারেক ভাই, যে বিভিন্ন অ্যাসপেক্টগুলি ধরার চেষ্টা করতেন সমাজে, যেগুলি আসলে আমাদের সোশিও কনটেক্সটে যেগুলি খুব গুরুত্ব বহন করে, যে ইস্যুগুলি, সেগুলি তার ফিল্মের মাধ্যমে ধরে আনার চেষ্টা করতেন। আর টাইমলেস হওয়ার একটা ব্যাপার, যে আমরা আসলে যে গল্পগুলি মানে থেকে যাবে আরও হয়তো আমাদের এখানে 50 বছর, 100 বছর অথবা আরও বেশি সময় ধরে থেকে যাবে, সেগুলিকে সে আসলে সামহাও তার ফিল্মে নিয়ে আসতেন, যেটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একজন ফিল্ম মেকারের জন্য। ডুব সিনেমাটি বেশ প্রশংসিত। সিনেমাটি দেখলে মনে হয় যে কোনো একটা কাব্য রচনা পর্দায় দেখতে পাচ্ছি। এটির সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে আপনি আসলে কি কি বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন? ডুব ছবিটা যখন আমার সাথে সরোয়ার ভাইয়ের ফার্স্ট যে মিটিংটা হয়, তখন আসলে আমরা এটা নিয়ে খুব বেশি যে কথা হয়েছে এরকম না, কিন্তু সরোয়ার ভাই আমাকে একদিন বাসায় ডেকে নিয়ে যায় এবং সরোয়ার ভাইয়ের মার সাথে কিছু ঘটনা শেয়ার করে, যেই ফিলোসফিটা আমি এখনও বহন করি। তখন সরোয়ার ভাই বলেছিল যে মানুষের মৃত্যু হয় যখন পৃথিবীতে তার প্রয়োজন শেষ হয়ে যায়। তো সেইটা আমার কাছে এত স্ট্রং কিছু ওয়ার্ড মনে হয়েছিল। আমি যখন ছবিটা শ্যুট করেছি, এটা আমার অল থ্রু শ্যুটে আমি এটা ক্যারি করেছি, যে এটা আসলে তো ডুব কোনো নর্মাল প্রোভাইড ছবি না। ডুব একটা ফিলোসফিক্যাল গল্প, যেটা কোনো একটা প্ল্যাটফর্মকে কোনো একটা ইউজ করে করা হয়েছে, কিন্তু এটা আসলে এক ধরনের লাইফের ফিলোসফি। এবং সেইটা আমি যখন শ্যুট করেছি, অল থ্রু শ্যুটিংয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার ওই সিচুয়েশনে মানে আমি অ্যাবসেন্ট থাকাটা আমার জন্য জরুরি। আমি এমন কিছু করতে চাইনি ডুব ছবিতে যাতে আলাদা করে মানুষ ক্যামেরার কথা বলে। এই সিনেমাটিতে মোস্তফা সরোয়ার ফারুকীর ডিরেকশনের বিশেষত্ব কী ছিল? সরোয়ার ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে তার সাথে কাজ করতে গিয়ে, একটা সিস্টেম আছে যে আপনি আগে থেকে খুবই স্ক্রিপ্টেড থাকবেন এবং খুবই জানবেন যে আমি এই জিনিসটাই আমার প্রোটাগনিস্টকে দিয়ে করাতে চাই, আমি এইভাবেই গল্প বলতে চাই। তো সরোয়ার ভাইয়ের সাথে কাজ করার সময় আমার সবচেয়ে বেশি আমি যেটা ইন্টারেস্টিং ফিল করি যে একজন ডিরেক্টর সে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করে। এমন হতে পারে যে অনেক সময় আমি দেখি যে অনেক আর্টিস্ট হয়তো অনেক কিছু পারছে না অথবা বলছে না, কিন্তু সরোয়ার ভাই হয়তো সিলেক্ট করে ওরকম আর্টিস্টকেই যে আসলে তার ক্যারেক্টারটি ওরকম, সে ওই ক্যারেক্টারটাকে তার জার্নির মধ্যে দিয়ে তার গল্পটা বের করে নিয়ে আসে। এবং এইটা আমার কাছে মনে হয় যে সরোয়ার ভাইয়ের একটা বড় একটা গুণ, সেটা করে, যেটা আমি অনেক বেশি এনজয় করি। ডুব সিনেমায় আপনি ইরফান খানের সঙ্গে কাজ করেছেন, বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা বলা যায়। এই যে ক্যামেরায় এই মানুষটাকে ধরা, এই অভিজ্ঞতাটা কেমন ছিল?
ইরফান খান আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং আমাদের সবারই খুব হ্যাঁ প্রিয়। খুবই প্রিয় অভিনেতা। তো সে যখন আসলো আমাদের এখানে, আমি যখন তার সাথে মিট করতে গেলাম, আমি খুবই ফার্স্টে একটুই শেকি ছিলাম, যে নার্ভাস ছিল যে এত বড় একটা অভিনেতাকে আমি কিভাবে বলবো যে, অথবা কীভাবে করবো, ফ্রেম করব। কিন্তু খুব মজার ব্যাপার, সে এসে দেখলাম মানে আমি শ্যুট করতে গিয়ে কখনো ফিল করি নাই যে সে মানে ইন্ডিয়া থেকে আসছে একজন বড় একটা অভিনেতা। এখন কখনোই আমি সেটে কখনো ফিল করিনি, সবসময় মনে হতো যে সে আমাদের টিমের একজন মেম্বার। একটা মজার জিনিস আছে, আমি এটা সবসময় বলি যে ইরফান খান যখন শ্যুট করে, সে খুবই ক্যাজুয়াল একটা গেট আপে শ্যুট করতো। সো আমি কখনো অফ স্ক্রিন এবং অন স্ক্রিন তাকে আলাদা পার্সন দেখতাম না। তখন আমার কাছে মনে হতো যে সে দেখা যাচ্ছে যে সে খাচ্ছে, শার্টটা একটা ভাঁজ করা, একটা শার্ট একটু পুরোটা স্লিপটা খোলা আছে, কিন্তু সে খুব ক্যাজুয়ালভাবে খাচ্ছে তা বলে, আচ্ছা তোমরা রেডি হয়েছো না, ওকে চলো আমরা শুরু করি। তো ওইভাবে সে সিনগুলি করছে। তো আমার কাছে মনে হলো যে সে কি আসলে কি হয় যে সে প্রজেক্টটা খুব সিরিয়াসলি নেয়নি, যে বাংলাদেশে আসছে একটা ছোট একটা দেশ, সে এরকম সিরিয়াসলি করছে কিনা। কিন্তু আমার এই ধারণাটা ভাঙলো যখন আমি প্রিমিয়ারে গেলাম কলকাতাতে। তখন দেখলাম যে ইরফান খানের যে গেট আপ এবং তার যে কথা বলার স্টাইল এবং বডি ল্যাঙ্গুয়েজ, এটা টোটালি ডিফারেন্ট। সেটা আমি যে এতদিন যে শ্যুট করলাম যে মানুষটাকে, তার থেকে টোটালি একটা ডিফারেন্ট একটা মানুষ। তখন আমার কাছে মনে হলো যে সে যখন বাংলাদেশে এসেছিল, সে হয়তো ওই তার ক্যারেক্টারটাকে নিয়ে সে বাংলাদেশে আসছে। সে এই জন্য আসলে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন তাকে কখনো আমরা আলাদা করতে পারিনি। আপনি এবং মোস্তফা সরোয়ার ফারুকী জুটিবদ্ধ হয়ে আরেকটি সিনেমা নো ল্যান্ডসম্যান, এটিতে আসলে যুক্ত হওয়ার যে গল্প, এটি আসলে একটু জানতে চাচ্ছি। নো ল্যান্ডসম্যান একটা বড় চ্যালেঞ্জ ছিল, এটা দেশের বাইরে শুটিং, এটা বাংলাদেশে শুটিং হয়নি। তো এটা আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া বেসড শ্যুট হয়েছে, পুরোপুরি একটা ইংলিশ ভাষার একটা ছবি। এবং ওখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী মেইন প্রোটাগনিস্টের রোলটা প্লে করেছেন। তো মানে সৌরভের সাথে তো আমি ফিকশন করতে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি, এবং তার স্টোরি টেলিংয়ের মধ্যে এক ধরনের ফিলোসফি কাজ করে, এবং নো ল্যান্ডসম্যানের ওরকম একটা ভয়েস ছিল। এটা এখন যেহেতু লোকজন দেখে নেই, হয়তো আমি বলতে চাই না, তো দেখলে হয়তো বুঝতে পারবে। কিন্তু এইটাও একটা জার্নি। সো সরোবরের সাথে ওইটার কাজের যুক্ত হওয়ার পেছনে এই জিনিসগুলি ছিল। আমি দীর্ঘদিন ধরে এগুলি খোঁজার চেষ্টা করছিলাম, এবং সরোবর ভাইকে আমি প্রায় নক করতাম যে এই গল্পগুলির সাথে কিভাবে ইনভলভ হতে পারি। এবং লাকিলি আমি এই ছবিটাতে ইনভলভ হই, এবং আবার আনলাকিলি আমার আমেরিকার ভিসা তখন হয়নি। তো আমেরিকার পার্টটা আমি শ্যুট করতে পারিনি, যেটা এখনও আমি সবসময় মনে হয় যে ওই পার্টটা শ্যুট করতে পারলে হয়তো মানে আমি নিজেকে একটু ধন্য মনে করতাম। কিন্তু তারপরে আমি যেটুকু আমি অস্ট্রেলিয়ান এবং ইন্ডিয়ান পার্ট যেটা শ্যুট করলাম, সেটা অদ্ভুত একটা ফিল্ম মেকিংয়ের একটা জার্নি। এবং আমার কাছে সবসময় মনে হয় যে একজন সিনেমাটোগ্রাফারের যখন ফিকশন বলতে চায়, এই জার্নিটা একজন ডিরেক্টর অথবা আরও ক্রুদের সাথে হয়। তো এই জার্নিটা যত ভালো হবে, ওই ছবিটা কতটুকু ভালো হোক, দর্শক দেখ এটা যায় না, কিন্তু এটা নিজেদের কাছে একটা অর্থ বহন করে যে আমি অ্যাজ এ পার্ট অফ দ্য ক্রু আমার জার্নিটা আমার কীরকম হয়েছে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আপনি তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথেও কাজ করেছেন, যিনি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। তার সাথে কাজ করতে গিয়ে এমন কোনো ঘটনা আছে যেটা সবসময় মনে থাকবে, এরকম কিছু? নওয়াজ ভাইকে আমি সবসময় দেখতাম সেটার একটা কর্নারে সবসময় বসে থাকতো। মানে এত ডাউন টু আর্থ একজন আর্টিস্ট, এবং এদের এত বড় বড় আর্টিস্টরা মানে এরকমই হয়।
যেটা আমি সবসময় কাজ করতে গিয়ে দেখছি যে তাকে সেটে তার প্রেজেন্স কখনো বোঝা যেত না, এবং মানে কথা বলতে গেলে নওয়াজ ভাই খুবই লাজুক, কথা বলতে খুব শাই ফিল করছে, কিন্তু যখন সিন প্লে করতো তখন নওয়াজ ভাইকে আমার কাছে মনে হতো যে বাঘের মতো রূপ নিত আর কি। ওই সিনটা যতটুক দরকার, যেভাবে প্লে করা দরকার, অদ্ভুতভাবে সে প্লে করতো। তো খুবই ইন্টারেস্টিং। আমি একবার নওয়াজ ভাইয়ের সাথে শ্যুট করতে যাচ্ছিলাম, গাড়িতে ছিলাম, তো গাড়িতে বেসিক্যালি বেশি লোক যাওয়া যায় না, তো নওয়াজ ভাই ছিল আর আমি ক্যামেরাটা নিয়ে আমি ছিলাম। তো আমাদের যখন শ্যুটটা শেষ তখন আমি ফিরছিলাম, তখন নওয়াজ ভাইকে জিজ্ঞেস করলাম যে নওয়াজ ভাই আপনার এই যে এত আমি দেখছিলাম যে এই সিকিউরিটিগুলি আপনি সরাই দিচ্ছেন, আপনি বলছেন না দরকার নাই, আপনি খুবই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে থাকেন, মানে কেন? সবাই তো চায় যে কি হয় যে সবাই চায় যখন তারা স্টার হয়ে যায় তখন তারা দেখা যায় যে আশেপাশে বাউন্সাররা থাকে অথবা সে একটা সেলিব্রিটির মতো একটা আচরণ করে। এই যে আপনি যে ডাউন টু আর্থ থাকেন, এটা কারণটা কি? নওয়াজ ভাই সুন্দর একটা কথা বলেছিল। নওয়াজ ভাই বলল যে আমি যে ক্যারেক্টারগুলি প্লে করি, আমি যদি ওই লাইফ থেকে আমার লাইফটা অন্যভাবে নিয়ে যাই তাহলে আমি এই ক্যারেক্টারগুলি কখনো প্লে করতে পারবো না। তো আমাকে সবসময় এই সাধারণ মানুষের রোলেই থাকতে হবে, আমি কখনোই নিজেকে এর থেকে আলাদা করতে চাই না। আপনি সিনেমায় কাজ করেছেন, ফিকশনে কাজ করেছেন, পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্র। তো এই যে বিজ্ঞাপন চিত্রগুলোতে যখন কাজ করেন তখন এই বাস্তবধর্মী গল্পগুলোতে কাজ করার কোনো বাধা সৃষ্টি হয় কিনা আপনার কাছে? যারা সিনেমাটোগ্রাফার আছি, যেহেতু কাজটা খুবই টেকনিক্যাল একটা জব, আমাদের শেখার বড় একটা মাধ্যম হলো বিজ্ঞাপন, যেখানে আসলে আমরা একটা 30 সেকেন্ডের একটা গল্প সারাদিন ধরে বলতে পারি। আমি লাইটটা ডিজাইন করতে পারি অনেক সময় ধরে, এই এক্সপেরিমেন্টগুলো করতে পারি। ফিল্মে তো সেই সুযোগটা নেই। তো আমার কাছে যেটা মনে হয় যে বিজ্ঞাপন অলওয়েজ আমাদের জন্য একটা লার্নিং একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি লাইট নিয়ে স্টাডি করতে পারি, আমি আমার ক্যামেরা টেকনিক নিয়ে স্টাডি করতে পারি, এবং সেইটার ইমপ্লিমেন্টেশন আসলে আমি সবসময় আমার ফিকশনে করব। মোস্তফা সরোয়ার ফারুকের 840 নিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? 840 নিয়ে আসলে খুবই একটা স্যাটার টাইপের একটা ছবি। তো যখন 420 হয়েছে আমি তখন বুয়েটে পড়াশোনা করতাম। তো 420 আমাদের প্রত্যেকের হার্ড ড্রাইভে ছিল, এবং আমরা এমন হয়েছে যে সারা রাত ধরে এই 420-র এপিসোডগুলো দেখেছি এবং হাসতে হাসতে আমরা সব গুটি গুটি হয়ে যেতাম। তো আমি যখন সরোয়ার ভাইয়ের সাথে কাজ করতাম তখন প্রায়ই বলতাম যে সরোয়ার ভাই আপনার এই ধরনের কোনো কিছু বানানোর প্ল্যান আছে কিনা, অথবা কেন করছেন না। তো সরোয়ার ভাই যখন 840 করলো, যেটা বললো যে ওকে এটা 420-র ডাবল একটা কিছু হয়ে আসবে, তো আমরা যখন শুটিংয়ে গেলাম অনেক সিন হয়েছে যেখানে আসলে আমার কাছে যেটা হচ্ছে আমরা ক্যামেরা রেখে হাসাহাসি শুরু করছে এর পিছে সবাই, মানে সরোয়ার ভাই এত মজা করে জিনিসগুলি ডিল করছে এবং অ্যাক্টরও যেভাবে পারফর্ম করছে, এটা আসলে পুরোটাই মজার ছিল। যখন হচ্ছে এরকম রাজনৈতিক গল্পের সিনগুলো আপনারা করেছেন বা রাজনৈতিক গল্পে কাজ করেছেন, সে সময়টা অনেকটা চ্যালেঞ্জিং ছিল, তো সেক্ষেত্রে কোনো রকম হাইড অ্যান্ড সিক করে কোনো কিছু করতে হয়েছিল কিনা? এমন অনেক সিন হয়েছিল। আমরা যখন এটা শ্যুট করি তখন আমি সরোয়ার ভাইয়ের দিকে অনেকবার তাকিয়েছিলাম এবং সরোয়ার ভাইকে বলেছিলাম, সরোয়ার ভাই এটা কি আসলেই অন এয়ার করা যাবে, মানে আপনি শিওর যেটা করতে পারবেন? সরোয়ার ভাই দেখি যে হাসতো এবং খুব অ্যান্সার দিত না, বলে দেখা যাক কী হয়। কিন্তু আমি বলতাম যে সরোয়ার ভাই দেখেন, আপনি কিন্তু অনেক ছবি এরকম আগেই বাধাপ্রাপ্ত হয়েছে, অনেক কিছুই আপনি বলতে পারেন, শনি বিকেল আটকে গেল, তো আপনি কি কিছু কিছু পার্টিকুলার জিনিস আসলে কি আপনি এরকম করবেন কি না? সরোয়ার ভাই বলতে দেখি না কী হয়। তো পরবর্তীতে তো দেখা গেল যে এটা শ্যুট করার পরে পুরো দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল। তো আমার কাছে তখন মনে হচ্ছে যে সরোয়ার ভাই কি আসলে আগেই জানতো যে জিনিসটা এরকম হবে, মানে দূরদর্শী কোনো চিন্তা ভাবনা ছিল কিনা? দূরদর্শী চিন্তা ছিল কিনা। খুবই অদ্ভুত ব্যাপার, মানে সব মিরাকেলি এই জিনিস
পত্রগুলি আবার দেখলাম যে মিলে গেল, এবং যে জিনিসগুলি আমরা শ্যুট করেছিলাম সেই জিনিসগুলি রেপ্লিকা দেখলাম যে আসলে বাস্তবে রূপ নিল পরবর্তীতে। আপনি বহু বছর ধরে সিনেমাটোগ্রাফিতে আছেন, আপনি নিজস্ব একটি চিত্র ভাষা তৈরি করেছেন। এই চিত্র ভাষার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়কে প্রাধান্য দেন? আমি নিজে এখনো চিত্র ভাষা তৈরি করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার কাছে সবসময় যেটা একটা জিনিস তাড়া দেয় যে আমাদের ইমেজ কোনটা হবে, আমাদের চলচ্চিত্রের ভাষা কোনটা হবে, আমাদের ভিজুয়াল কোনটা হবে, যেটা আমরা বলবো যেটা আমাদের ভাষা, যেটা আমরা গর্ব করে বলতে পারবো, সেইটা আমার কাছে সবসময় মনে খুব ইম্পর্টেন্ট, যে আমরা যাতে মানে ওয়েস্টার্ন দ্বারা তাড়িত না হই। কারণ আমাদের সব কিছু পড়াশোনা হোক যেটি হোক সব কিছু আসছে তো সিনেমাটোগ্রাফির নামটাও তো, অথবা এটা যে চর্চা, এটা যে কম্পোজিশন, এই ফ্রেমিং অথবা গোল্ডেন রুল সব কিছু তো আসলে বিদেশি ওরা লিখেছে, এবং আমরা সেটা সামহাও আমরা এটা ডাইলিউট করার চেষ্টা করছি। কিন্তু এই যে ডাইলিউট করার চেষ্টা করছি, এটা কিভাবে আমরা করব, এটা আমার কাছে সবসময় মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের নিজেদের ভাষা তৈরি করা, আমরা যেন ওদেরকে কপি না করি। আপনি বললেন যে আপনি ভাষা খোঁজার চেষ্টা করছেন এখনো। এই ভাষা তৈরি করতে হলেও তো মানুষের চোখ এবং মন তৈরি করতে হয়। সেক্ষেত্রে আপনি দেশের বাইরের প্রসঙ্গে যদিও জানতে চাই, কাদের কাজ আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে? দেশের বাইরে অনেকের কাজ আমাকে অনুপ্রাণিত করে, আমি নামগুলি নাই বলি, কিন্তু আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে ওদের কাজটাকে আমি দেখি যে সেটা হয়তো ওদের প্রেক্ষাপটে অথবা ওদের কনটেক্সটে ওরা কাজটা করেছে, কিন্তু আমি সবসময় ওদের কাজগুলি যখন দেখি আমার কাছে মনে হয় যে ওরা যদি আমাদের সংস্কৃতিতে এসে আমাদের কাজগুলি করতো তাহলে কীভাবে করতো, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, যে ওদের কাজ দেখার সময় আর কি। আর একটা জিনিস খুবই সত্য, সেটা হচ্ছে যে কোনো আর্ট ওরা যখন আমাদেরকে স্বীকৃতি দেয় সেটাকে আমরা আর্ট বলি, আর আমরা যেটা করি সেটা আমরা ক্রাফট বলি। মানে ব্যাপারটা এরকমই, কখনোই পশ্চিমা ওরা আমাদেরকে তো স্বীকৃতি দিতে পারে না, আমাদের স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। একটা রিক্সা দেখে ওরা খুবই এক্সাইটেড হতে পারে, কিন্তু রিক্সাটা আমার কাছে তো খুব নর্মাল, অথবা রিক্সাটা আমি অন্যভাবে দেখি, তাই না? তো এই দেখার ভঙ্গিটা, এই পার্সপেক্টিভটা, এটা ডেফিনেটলি ওই পাশ থেকে আসলে আমি সবসময় এটাকে মানে আমার কাছে মনে হয় যে এটা আমাদের এখান থেকে পার্সপেক্টিভটা হওয়া উচিত। সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে টেকনোলজি শিক্ষা নাকি বোধ শক্তি কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আমার কাছে এটা মনে হয় যে কম্বিনেশন, দুইটার মিলিত ভাবে আসা উচিত। আমি একটা ফটোগ্রাফি একটা ওয়ার্কশপ করেছিলাম অনেক আগে পাঠশালাতে, তো সেখানে একজন টিচার এসেছিলেন, তার নাম ছিলেন মর্টিন ক্রুভোল্ট। তো সে খুবই ইন্টারেস্টিংলি আমাকে ওই ক্লাসে বলেছিল যে হিউম্যান বডির ব্রেনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইমোশনালি জিনিসটা ওয়ার্কআউট করে, আরেকটা হচ্ছে লজিক্যালি ওয়ার্কআউট করে। তো সে বলেছিল যখন ছবি তুলতে যাবে তোমরা তখন ফার্স্টে থিঙ্ক ইমোশনালি, তারপর বলছে গেট ক্লোজার, কাছে যাবা, এবং দেন শিফট করে থিঙ্ক লজিক্যালি, এবং যখন টেকনিক্যালি ব্যাপারগুলি সব কিছু সলভ হয়ে গেল দেন আবার টেক দ্য পিকচার ইমোশনালি। সো ব্যাপারটা এরকমই, মানে আমরা যন্ত্রটাকে তো অবশ্যই টেকনিক আমাদের এখানে ইম্পর্টেন্ট, কিন্তু ওইটা কখনো যাতে আমাকে ইমোশনটাকে ওভারপাওয়ার না করে, কারণ দিনের শেষে কিন্তু আমি আমার ইমোশনটাকেই ক্যাপচার করতে চাই উইথ অল দিস টেকনিক। সো আমার কাছে সবসময় মনে হয় যে টেকনিক যদি আমার ইমোশনকে ওভারপাওয়ার করে, দ্যাট ইজ ব্যাড সিনেমাটোগ্রাফি। ভাইয়া, সর্বশেষ আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে তরুণ প্রজন্মের তো সিনেমাটোগ্রাফিতে যথেষ্ট আগ্রহ আছে, তবে এই জায়গাটাতে আসতে হলে কোন 5টি বিষয় আসলে আপনি পয়েন্ট আউট করবেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমি কিছু পয়েন্ট বলি যেগুলি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে
সিনেমাটোগ্রাফি করতে গেলে সবচেয়ে আগে যেটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, এটা আমার একবারে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে যে অবশ্যই তাকে একজন ভালো মানুষ হতে হবে সবার আগে। সেকেন্ড হচ্ছে যে নিজেদের ইমেজ, যেটা আমি বারবার আমার কাছে এখন মনে হয় যে নিজেদের ইমেজ তুলে ধরে আনা, নিজেদেরকে বিশ্বাস করা, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু নাই, কিন্তু আসলে এর মধ্যে তো আসলে আমাদের চলতে হবে, এই মানুষগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এদের এই লিমিটেশনের মধ্যে কোন জিনিসটা বেস্ট প্রেজেন্ট করা যায় সেটা খেয়াল রাখতে হবে। তো আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকে আমার সাথে কাজ করতে আসে, মনে করে যে সিনেমাটোগ্রাফি ওকে খুবই ইন্টারেস্টিং অথবা এটা দেখতে অনেক স্মার্ট লাগে, কিন্তু এর পিছে কিন্তু অনেক কষ্ট আছে, মানে যে জিনিসগুলি আসলে আমার মনে মানুষ খেয়াল করে না, যে এটার এই কষ্টগুলিও আসলে নোটিফাই করতে হবে কাজ করার আগে, যে আমি এই পরিশ্রমগুলি করতে পারবো কি না, সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আরও আমার কাছে মনে হয় যে অনেক টেকনোলজি আসছে, এখন কোন টেকনোলজিকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাও আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে টেকনোলজির তাকে আমাদের দেশীয় ইমেজে কিভাবে আমরা ইউজ করব, এটাই একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর আরেকটা জিনিস মনে হয় যে এটার এই সিনেমাটোগ্রাফির করার জন্য অপার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু আমাদের এখানে এখন ফিল্ম হচ্ছে এবং আমাদের ইমেজগুলি আসলে আমরা দেশেও দেখাতে পারছি এবং দেশের বাইরেও অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। তো এইটাকে কিভাবে আমাদের জায়গা থেকে এটাকে আমরা বেস্ট ফর্মে নিয়ে যেতে পারি, সেইটা জন্য অবশ্যই আমার কাছে মনে হয় যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সো ইয়াংদের একটা বড় ভূমিকা আছে যে আমরাও যাতে মিসগাইডেড না হয়ে যাই, কারণ এটা কাজ করতে গেলে আসলে অনেক সময় বোঝা যায় না, বাহির থেকে অনেক জিনিসপত্র অনেক সুন্দর করে বলা যায়। আমার কাছে মনে হয় যে খেলোয়াড় সে যত না মাঠে বুঝতে পারে, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি হয়তো বাহির থেকে বেটার বুঝতে পারি যে যখন দূরে থাকি। সো ইয়াংদের আসলে এই জিনিসগুলির প্রতি আমার মনে হয় যে একটু গুরুত্ব দেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে, অ্যান্ড থ্যাংক ইউ সময় টেলিভিশনকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, সঙ্গে থাকুন সময়ের।